আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন টেস্ট। এটাকে আসলে তুলনা করা হয় আমাদের ইসিজির সাথে। হার্টের কার্ডিওলজিতে যেমন ইসিজি গুরুত্বপূর্ণ, তেমনি রেসপিরেটরি সিস্টেমে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পালমোনারি ফাংশন টেস্টিং। এটা দিয়ে আপনি কিভাবে একটা রেসপিরেটরি ডিজিজ ডায়াগনোসিস করবেন, এটা আপনার জন্য একটা বোঝার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো এই পালমোনারি ফাংশন টেস্ট। তো এইটা বোঝার জন্য আমরা এখানে দুইটা স্লাইডে একটু চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করার বিষয়টা। এটা আপনারা অনেক জিনিসগুলোই আগে জানেন, জাস্ট এখন রিফাইন করে কিভাবে আপনি আপনার এই জানা নলেজটাকে কাজে লাগাবেন ফিজিওলজির, সেটাই একটু দেখায় দেব। তো আমরা সবাই জানি যে আসলে রেসপিরেটরি সিস্টেমে কতগুলো জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আসলে আমাদের লাং ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, এগুলো সম্পর্কে একটু নলেজ আমাদের দরকার। আমরা জাস্ট একটু রিক্যাপিচুলেট করেই আমরা আসলে আমাদের মেইন পয়েন্টে চলে যাব। তাহলে আমরা একটু জানা দরকার যে আমরা নর্মালি যে বাতাসটা ঢুকছে বেরোচ্ছে, আমরা যেটা টেরই পাই না, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি টাইডাল ভলিউম। এটা হলো, আমরা যদি একটু এই ছবিটার দিকে তাকাই, হ্যাঁ, এটা আপনাদের লেকচার শিটেও আছে। লেকচার শিটের আমাদের যে 31 নম্বর পেজে এটা আছে, আর ডেভিডসন থেকে এটা নেওয়া হয়েছে 24 নম্বর ডেভিডসন ফিগার 17.7। দেখেন এখানে একটা ছোট একটা কার্ভ আছে যেটাতে এভাবে নড়ে যাচ্ছে। এটাই হলো নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশনে যে বাতাসটা ঢুকছে বেরোচ্ছে, এটাকে আমরা বলছি টাইডাল ভলিউম। এই টাইডাল ভলিউমটা আপনি টেরই পাচ্ছেন না। যখন আপনি টের পাচ্ছেন কোনো একটা জিনিসকে ফোর্সফুলি ঢুকাচ্ছেন, ফলে কি হচ্ছে, একটা বড় পিক আসতেছে, আবার ওটা ফোর্সফুলি বের করে দিচ্ছেন। এই যে টোটালটা, এই যে ফোর্সফুলি ঢুকাইলেন এবং ফোর্সফুলি বের করে দিলেন, এই টোটালটা এটার মধ্যে চলে আসছে। এটাকে আমরা বলতেছি ভাইটাল ক্যাপাসিটি বা 5। আমাদের এই ছবিতে 5 নাম্বার যেটা, এটা হলো ভাইটাল ক্যাপাসিটি। মানে আপনি ফোর্সফুল ইন্সপিরেশনের পরে ফোর্সফুল এক্সপিরেশন করলেন। এই যে ফোর্সফুল ইন্সপিরেশন করলেন, এটার মধ্যে দেখেন টাইডালটাও আছে, টাইডালটা পার হয়ে এক্সট্রা নিলেন, আবার ফোর্সফুল এক্সপিরেশন করলেন, এটার মধ্যেও কিন্তু টাইডালটা চলে যাচ্ছে এবং এক্সট্রাটা বের হয়ে যাচ্ছে। এই যে এক্সট্রা ঢুকলো এক্সট্রা বেরোলো, এই টোটালটাকে আমরা বলতেছি ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি। এই ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো রেসিডুয়াল ভলিউমটা বোঝা। দেখেন ফোর্সফুলি ঢুকালেন এবং ফোর্সফুলি বের করলেন, তারপরেও কিন্তু এক্সট্রা কিছু বাতাস লাংসের মধ্যে থেকে যাচ্ছে, এইটাকে আমরা বলতেছি রেসিডুয়াল ভলিউম। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো FeV1। FeV1টা কি জিনিস? FeV1টা হলো আপনি যখন ফোর্সফুল এক্সপিরেশন করছেন, মানে যখন একটা বাতাস ঢুকালেন, জোর করে ঢুকানোর পরে এটাকে বের করে দিচ্ছেন, জোর করে বের করে দেওয়ার সময় ফার্স্ট সেকেন্ডে আপনি যে বাতাসটুকু বের করলেন, যে ভলিউম অফ এয়ার বের করলেন, এটার নামই হলো আপনার কি? FeV1। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা FeV1 কি জিনিস বুঝলাম, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কি জিনিস বুঝলাম, আর রেসিডুয়াল ভলিউম কি জিনিস এটা বুঝলাম। তাহলে কি বুঝলাম? FeV1টা হলো প্রথম সেকেন্ডে যে এক্সপিরেশন ফোর্সফুল, সেটার নাম হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। FVCটা কি? জোর করে যে বাতাসটা ঢুকালাম এবং জোর করে যে বাতাসটা বের করলাম, টোটাল যে এরিয়াটা বের হলো, সেটার নাম হলো ভাইটাল ক্যাপাসিটি। আর রেসিডুয়াল ভলিউমটা কি? জোর করে বাতাস বের করার পরে যেটুক বাতাস আটকে রয়ে গেল লাংসে, এইটুক বাতাস যেটা বের করা সম্ভব না, এটার নাম হলো রেসিডুয়াল ভলিউম। তাহলে এই নলেজগুলোর উপর ভিত্তি করে আমরা এখন করব লাং ফাংশন টেস্ট। আচ্ছা, এইবার আমরা চলে যাই মেইন আলোচনায়। দেখেন এখন আপনি আপনার সামনে একটা রিপোর্ট দিয়ে দিল, এটা পালমোনারি ফাংশন টেস্টের রিপোর্ট দিয়ে দিল। রিপোর্টে আপনি দেখলেন একটা পেশেন্টের FeV1 কম, FVC কম। তার মানে কি বোঝা যায়? মনে রাখবেন, আমাদের FeV1টা, এটা হলো আমরা যা পড়লাম সেটা কি? জোর করে যে বাতাসটা বের করতেছেন, সেটা যে বাতাসটা আপনি জোর করে ফোর্সফুলি বের করছেন, প্রথম সেকেন্ডে সেটা কতটুকু বের হলো। আর FVCটা কি? জোর করে যে বাতাসটা ঢুকলো এবং জোর করে যে বাতাসটা বের করলেন,
টোটাল সমষ্টি। তাহলে কোনো পেশেন্টের যদি লাংসে, ধরেন একটা পেশেন্টের লাংসটার যে জায়গাটা চেস্ট ওয়ালে কোনো সমস্যা আছে, বা লাংয়ের প্যারেনকাইমাতে সমস্যা, মানে লাংয়ের ইলাস্টিসিটি কমে গেছে, তাহলে লাংসটা অনেকটা বেলুনের মতো, তাহলে লাংসটা ফুলছে না। লাংসটা না ফুললে লাংসটা বের করবে কি? তাইলে কারো যদি লাংসের সমস্যা থাকে, যে লাংসটা ঠিকমতো ফুলছে না, বা চেস্ট ওয়ালে কোনো সমস্যা, লাংসে জায়গা পাচ্ছে না ফুলার, তখন সে যা পাচ্ছে তাই সে বের করে দেবে। কিন্তু সে যা বাতাসটা পাবে সেটা কি নর্মাল মানুষের মতো হবে? তা কি হবে? হবে না। কিরকম হবে? কম হবে। ফলে আপনি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলেন অথবা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ বলেন, দুইটাতেই আপনার লাংসের যে ক্যাপাসিটি, আপনি যেটুক বাতাস ঢুকাচ্ছেন বা যেটুক বাতাস বের করছেন, দুইটার যে ক্যাপাসিটি টোটালটা সবসময় কম থাকবে। দেখেন এটা কি? এটা হলো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আমরা জানি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে তিনটা, মোটা দাগে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে তিনটা। একটা কি? অ্যাজমা, একটা কি সিওপিডি, একটা কি ব্রঙ্কিটিসিস। এই তিনটাকে আমরা বলি একসাথে মোটা দাগে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আর রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ, ফাইব্রোসিস, তাহলে যেটাই হোক অবস্ট্রাকটিভ বলেন আর রেস্ট্রিকটিভ বলেন, দেখেন সবগুলোতেই ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কিন্তু কম। ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কিন্তু কম। কিন্তু দেখেন রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজে আপনার এই ফোর্স ভাইটাল ক্যাপাসিটিটা অনেক বেশি কমে যায়, কারণ লাংসটা এক্সপান্ড করতে পারে না। এক্সপান্ড করতে না পারার কারণে আটকে থাকে, মানে বড় হয় না, ফুলতে পারে না। ফলে রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজে এটা বেশি কমে যায়। ফলে যখন আপনি রেশিও করবেন, যে বের হইলো আর যে থাকলো, এই দুটো যখন রেশিও করছেন, তখন দেখা গেল অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে আপনার প্রথম সেকেন্ডে বের হইতে পারছে না লাং, কারণ যাওয়ার সময় বাধা পাচ্ছে, এয়ারওয়েতে বাধা পাচ্ছে, ফলে বাতাস ঢুকছে ঠিকই কিন্তু বের হতে পারছে না। ফলে প্রথম সেকেন্ডে ওটা কমে যাচ্ছে বেশি, কিন্তু তার নর্মাল ক্যাপাসিটি কিন্তু মোটামুটি কাছাকাছি থাকছে। ফলে দুটো রেশিও করলে দেখা যাচ্ছে FeV1 FVC রেশিওটা অনেক কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। আর রেস্ট্রিকটিভে দেখা গেল উল্টা, FVC বেশি কমছে কিন্তু FeV1টা অত কমছে না, কারণ ওর তো যাওয়ার সময় কোনো বাধা নাই। ফলে দুইটাকে কম্পেয়ার করলে হরটা কমে যাচ্ছে। সেই কারণে FeV1 এর চেয়ে FVC বেশি কমে যাওয়ার কারণে রেশিওটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে FeV1 FVC রেশিওটা এখানে বেড়ে যাচ্ছে। সো এইভাবে আপনি বুঝে ফেললেন যে এটা অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ। এরপর আপনি দেখবেন টিএলসিওটা ডিফিউশন ক্যাপাসিটি। এটা যদি দেখেন পেশেন্টের রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে, তখন আপনি বুঝে ফেললেন যে এখন আমার ফাইব্রোসিস হইতে পারে। তখন আপনি কি করলেন? একটা কেসিও করলেন, বা চেস্টাল ডিফর্মিটি আছে কিনা এটা দেখতে চাচ্ছেন, তো আপনি একটা কেসিও করলেন বা টিএলসিও করলেন, ডিফিউশন ক্যাপাসিটিটা দেখতে চান। যদি একটা পেশেন্টের, আমার একটু এই জিনিসটা জানা লাগবে, এটা হলো রেসপিরেটরি মেমব্রেন। হ্যাঁ, রেসপিরেটরি মেমব্রেনটা কি জিনিস? এখানে হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আর হলো এখানে হলো লাং টিস্যু, লাংয়ের অ্যালভিওলাই, তাই না? এই মাঝখানে হচ্ছে কানেকটিভ টিস্যুগুলো। তাহলে এই যে এরিয়াটা, এটাকে বলে আমরা রেসপিরেটরি মেমব্রেন, এখান দিয়ে এয়ার এক্সচেঞ্জটা হয়। এখন আপনার যদি কোনো কারণে কি হয় যে ফাইব্রোসিস হয়ে যায়, তখন এই জায়গাতে কানেকটিভ টিস্যুগুলো বেশি বেশি ডিপোজিশন হতে থাকে। ফলে এই জায়গায় বাতাসটা যাইতে পারে না সহজে, অ্যালভিওলাই থেকে ক্যাপিলারিতে, ক্যাপিলারি থেকে অ্যালভিওলাই। ফলে এয়ার এক্সচেঞ্জটা অনেক কমে যায়। ফলে এয়ার এক্সচেঞ্জ কমে যাওয়ার কারণে ক্যাপাসিটিটা, ডিফিউশন ক্যাপাসিটিটা কমে যায়, ডিএলসিও বা টিএলসিওটা কমে যায়। তখন আপনি বুঝতে পারবেন কি এটা ফাইব্রোসিস হয়ে গেছে। কিন্তু যখন আপনার চেস্টাল ডিফর্মিটি থাকবে, তখন তো আর এটাতে কোনো প্রবলেম হবে না। তো আপনি এভাবে ইজিলি এটা অ্যাজমা নাকি এটা সিওপিডি না এটা আপনার ফাইব্রোসিস, এটা বুঝে ফেলতে পারবেন। আর এখন আপনি আমাকে বলতে পারেন যে অ্যাজমা না সিওপিডি এটা কিভাবে আলাদা করবো, এটা তো অবস্ট্রাকটিভ, দুইটাই অবস্ট্রাকটিভ। তখন আপনি একটু খেয়াল করবেন যে অ্যাজমাতে কিন্তু আপনার এটা হঠাৎ করে অ্যাটাক হয়ে আবার ঠিক হয়ে যায়, কিন্তু সিওপিডির ক্ষেত্রে এটা কিন্তু ডিফর্মিটি হয়ে ওয়ালটারও চেঞ্জ হয়ে যায়। ফলে লাংয়ের যে টোটাল যে ভলিউমটা, রেসিডুয়াল ভলিউমটা বাড়তে থাকে, কারণ বাতাসটা অনেক দিন ধরে জমতে থাকে, এয়ার ট্যাপিং হতে থাকে। ফলে রেসিডুয়াল ভলিউমটা আপনার সিওপিডির ক্ষেত্রে বেশি পাবেন।
রেসিডুয়াল ভলিউম বেশি পেলে আপনি বুঝে ফেলবেন যে এটা সিওপিডি, এটা অ্যাজমা না। আবার অনেক সময় ওভারল্যাপ হয়ে যায়, দুইটা একরকম হয়ে যায়, তখন এটা বলে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। তাহলে এই নলেজটা থেকে আপনি ইজিলি আলাদা করতে পারবেন যে এটা রেস্ট্রিকটিভ নাকি অবস্ট্রাকটিভ, এটা কি সিওপিডি না অ্যাজমা নাকি এটা ফাইব্রোসিস। তো আপনাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। এরকম অনেক গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আজকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার মেইন লেকচারে।